ওবায়দুল কাদের সাহেব তো অনেক কথাই বলছেন, আমি পালাবো না। কে বলেছে পালাবো? তো পালাইলেন তো। তো রাশেক রহমান নিয়ে আপনি কথা বলছেন, আপনার নৈতিক অবস্থান কোথায়? কেন আপনার কথা কেউ বিশ্বাস করবে? আপনার নিজের আপন ভাই আপনাকে নিয়ে গালিগালাজ করে, ওইটা তো ঠিক করতে পারেন নাই। আপনার জেলা আওয়ামী লীগ যেখান থেকে আপনি এমপি, সেখানকার যে জেলা আওয়ামী লীগের সভাপতি একরাম চৌধুরী ওপেন লাইভে গিয়ে আপনাকে গালিগালাজ করে, কই আপনি তো কিছু বলতে পারেন নাই, আজ পর্যন্ত পরিষ্কার করতে পারেন নাই। আপনি কি বলে ধানমন্ডির তিনের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর যে রাজনৈতিক কার্যালয়ে, সেখানে বাহাউদ্দিন নাজিম সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সেও তো একজন সিনিয়র পলিটিশিয়ান নাকি? সে তার এমনি এমনি বড় হয় নাই। তো সে যে তাকে লাঞ্ছতি করতে গেল ওবায়দুল কাদের সাহেবকে, সেটার উত্তর কোথায়? কেন করতে গেল? কি কারণে? আরে আমি তো অনেক পরের বিষয়। আমি তো বললাম যে ওনাকে 1991 সাল থেকে আমি চিনি, ওনাকে এত কাপড় বদলাইতে দেখিনি, হাতে আমি রোলেক্স তো দেখি নাই। তখন তো ক্যাসিও করতে বোধ হয় আমার যত মনে পড়ে। আর এত কাপড়ও ছিল না। তো আপনি এখন সেটা হোক, আমি কারো কাপড় পরে নিয়ে পরস্তি কাতর না, আমি নিজেও ছোটবেলাতে ভালো ভালো কাপড় পরছি, অন্য পরলেও আমার ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে কাপড়টা কোথা থেকে আসছে সেটা দেখতে হবে তো। আর তার থেকেও বড় কথা, যিনি কবি তিনি যদি একজন ব্যাংকারের মতো সারাদিন স্যুট পরে বেড়ায়, তাহলে তার কবি লাগবে না। যিনি সাংবাদিক তিনি সারাদিন মাইকেল জ্যাকসনের মতো চিকমিকা জ্যাকেট পরে ঘুরে বেড়ায়, তাকে সাংবাদিক লাগবে না। সুতরাং আমার দেশের রাজনীতিতে হিউমিলিটির তো একটা ব্যাপার আছে। তো ধরেন একটা কথার কথা বলছি, ধরেন একে খান গ্রুপ, তারাও তো রাজনীতিবিদ ছিল, একটা কথার কথা বলছি, হ্যাঁ। বা ধরেন আমাদের নসরুল হামিদ বিপু সাহেবের বাবা, উনি উনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন, আমার বাবা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আছেন, আর উনি ছিলেন পরিতি মানুষ, বহু সম্পদের মালিক। তো এখন ধরেন ওনার মতো একজন পলিটিশিয়ান দামি কাপড় পরে কেউ কিছু মনে করবে না, কিন্তু আপনি মরমী নেতা সেজেছেন, এখন মরমী নেতা সেজে আপনি কাতিক ফিলিপ পরে ঘুরে বেড়াচ্ছেন। তো এটা কি আমি তুলে ধরা আমি আওয়ামী লীগের বিরুদ্ধে গেলাম? রিয়েলি নো, নট এট অল, হতে পারে না। জি, তাহলে তাহলে এটা যদিও আমি এখন একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু এটা একটু শেষ করি। তাহলে আপনি আপনার কি মনে হয়, মানে আপনি এর আগেও অনেকভাবেই আসলে নানানভাবে সমালোচনা করেছেন, বিশেষ করে ওবায়দুল কাদেরকে নিয়ে আমি সমালোচনা করিনি। আমি শুধু বলেছি বাংলাদেশ আওয়ামী লীগের যেভাবেই হোক অন গ্রাউন্ড, অর্থাৎ বাংলাদেশে একজন মুখপাত্র দেওয়া দরকার, এবং আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাচ্ছি, গ্রহণযোগ্য সম্মানী মানুষরাই আওয়ামী লীগের মুখপাত্র হওয়ার জন্য প্রস্তুত আছেন, তারা জেলে যাওয়া নিয়ে ভয় পান না, এটা দেওয়া প্রয়োজন। আমরা অনেকগুলো সুযোগ হারিয়েছি, সেই সুযোগগুলো আমরা হারাতাম না। তাহলে আমার যে প্রশ্নটা ছিল জনাব রাশেক রহমান, প্রশ্নটা আমার এখানে, তাহলে আপনি বলবেন এই প্রশ্নটা একটু শুনে নেন। এই যে প্রশ্নটা হচ্ছে যে তাহলে কেন নেত্রী ওবায়দুল কাদেরের উপরেই আস্থা রাখছেন? না, এটা আমি জানি না ভাই, আমি অন্তর্জামি না। যেহেতু আমাদের এমন কোন ফোরাম নাই, আমার জানা মতে নাই, আমরা তো অত বড় নেতা না, হয়তো বা আমরা ডাক পাই না, বা আমাদের কথা চেনে না। এখন আমাকে যে খুব ভালো চেনে বা আমার উপরে যে খুব আস্থা আছে সেটা তো মনে হচ্ছে না, নিশ্চয়ই জিজ্ঞেস করতেন। আমি গোপনে কয়েকটা নাম বলতাম, উনি শুনে দেখতেন করা যায় কিনা। আই নো, আমরা তো এই দেশে বড় হয়েছি, আসমান থেকে এসে পড়ি নেই। সুতরাং আমি তো আমার কথা বলছি না, আমি জানি বাংলাদেশের ভিতরে এমন লোক আছেন যারা ওই পর্যায়ের গ্রহণযোগ্য। না, আমি আপনার অনুষ্ঠানে কখনো এটা বলবো না, কখনো এটা বলবো না, পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি। আওয়ামী লীগের কর্মী হিসেবে আওয়ামী লীগের নেত্রী যদি আমাকে প্রশ্ন করেন যে তুমি আমার 5টা নাম দাও, আমি অবশ্যই 5টা নাম দিব। কেন আমি 5টা নাম দিচ্ছি সেটা ওনাকে আমি বুঝাই বলার চেষ্টা করবো। উনি আমার মুরব্বী, উনি সব বুঝবেন তা না, ওনার সিদ্ধান্তই চূড়ান্ত, কিন্তু আমি চেষ্টা করবো ওনাকে বুঝিয়ে বলার জন্য, আমি কনভিন্স করার জন্য চেষ্টা করবো। নট অনলি দ্যাট, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে এখন কি হচ্ছে। আপনি যখন 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের যে একটা নীতিভ্রষ্ট নির্বাচন, এটা যতক্ষণ আপনি আপহোল্ড করার চেষ্টা করছেন, আপনি বিশ্বাস করেন কোন এলাকাকে আপনি একীভূত করতে পারবেন না, অসম্ভব। আমি তো আপনার অনুষ্ঠানে এসে সত্য কথাই বলি। আজকে ফজলে নূর তাপস ভাই, উনি ঢাকা শহরের মেয়র ছিলেন, ঠিক আছে। উনি যদি এখন 100 জন লোক নামাতে যান, আপনি কি মনে করেন যে তার যে ভিতরে ভিতরে প্রতিদ্বন্দ্বী ওই পদের জন্য ঢাকা শহরে আওয়ামী লীগের পক্ষ থেকে, সে আর 100 জন লোক নামাবে? কেউ তো ফকির না, কেউ তো গরিব না, নামলো না। আওয়ামী লীগ 3 বছর 4 বছর 5 বছর ক্ষমতায় গেল না, কারো কিছু যায় আসে না। এখানে মজার বিষয় হচ্ছে, আপনি এটা জিনিস খেয়াল করেন, যেসব অর্থ পাচারকারীদের কথা দিয়ে আপনি প্রোগ্রাম শুরু করেছিলেন 5ই আগস্টের পরে, এখন কোন গণমাধ্যমে তাদের নাম দেখেন? কিন্তু গণমাধ্যমে খোঁজ নিয়ে দেখবেন আওয়ামী লীগের নেতা কর্মীরা মাই খাচ্ছে, তারাই জেলে যাচ্ছে। কিন্তু যারা দুষ্টু লোক, যাদের কারণে আজকে এই অবস্থা, তাদের কারো নাম কিন্তু নাই। বিএনপিও তোলে না, বিএনপি তার কোন বক্তব্যে একজন বৃহৎ অর্থ পাচারের নাম উচ্চারণ করে না। আপনাদের সময় সরকারের আশ্রয় প্রশ্রয় যারা অর্থ পাচারটা করতে পারলেন, আমাকে কথা শেষ করতে দেন। জামাত উচ্চারণ করে না। নট অনলি দ্যাট, এমনকি বর্তমান যে সরকার ডক্টর ইউনূসের, সেই সরকার উচ্চারণ করেন না। এই যে যারা যাদের আশ্রয়, মানে আপনাদের আশ্রয় প্রশ্রয় যারা অর্থ পাচারটা করতে পারলেন, তারা কি এখন দেশে যে আওয়ামী লীগ নেতারা যাদের অবস্থা খুব খারাপ, আপনাদের কাছেও নানান রকম সেটি তথ্য আসে, একটা প্রশ্নই আসে না, ওটা কেন তারা হেল্প করবে? দেখেন সোশ্যাল মিডিয়ায় তো জামা প্যান্ট চেঞ্জ করার ছবি ওবায়দুল কাদের সাহেবের আছে। আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা বলি নাই, আমার কথা তো রেকর্ডেড হয়ে যাচ্ছে। আমি তো আপনার সাথে অনেক প্রোগ্রাম করেছি, আপনি তো বলতে পারবেন না আওয়ামী লীগের বিরুদ্ধে আমি কোনো কথা বলেছি। আওয়ামী লীগকে নিয়ে আমার কোনো সমালোচনা নেই, আমি বারবার বলছি আওয়ামী লীগ কোনো দোষ করে না। আওয়ামী লীগ কিভাবে দোষ করবে? আওয়ামী লীগ তো 1949 সালে 23 জুন থেকে বাঙালির জন্য সংগ্রাম করলো, আন্দোলন করলো। আওয়ামী লীগ কেমন আপনি দোষ দিবেন? আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা হলো কিভাবে? বঙ্গবন্ধু ছাড়া, আওয়ামী লীগ ছাড়া আমাদের স্বাধীনতা ইতিহাস। আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে আওয়ামী লীগের পরের ধাপের নেতারা যারা সিদ্ধান্ত নেন, তারা যদি দোষ করেন, তাহলে আওয়ামী লীগকে দোষ না করেন। শুনেন, আওয়ামী লীগের বাবার সম্পত্তি এটা কি রেজিস্ট্রি অফিসে লেখা হয়েছে? আওয়ামী লীগের কোন লোক নেতা হতে পারেন, পদধারী হতে পারেন, আমি তাকে নিয়ে কথা বলতে পারবো না তিনি অন্যায় করলে?
তা আমাকে নিয়ে কথা বলা যাবে না? তা আমাকে নিয়ে যদি কোনো লোক সত্য কোনো অভিযোগ আনে, কথার কথা, এমনকি মিথ্যা অভিযোগ যদি আনে, তার জন্য আমি আওয়ামী লীগ থেকে খারিজ হলাম বা উনি কি খারিজ হলেন? ব্যাপারটা কি এরকম? একেবারেই তা না। এটা তো রাজনৈতিক দল, এটা গণতান্ত্রিক পদ। আমি যদি মনে করি যে আমার কোন পদধারী নেতা বা সহযোদ্ধা, এভাবে বলতে চাই, বা সংগ্রামী সত্তা, হ্যাঁ, আমাদের বয়স এখন 18 উপর, আমরা সবাই বয়প্রাপ্ত, হ্যাঁ, নিশ্চয়ই এমন রাজনীতিবিদ আছেন যার বয়স 90, তাকে আমি সালাম দিব, তাকে আমি বসার জন্য জায়গা ছেড়ে দেবো, সব ঠিক আছে, কিন্তু তাই বলে রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় তার সাথে আমি দ্বিমত পোষণ করতে পারবো না? এটা তো গণতন্ত্র, এটা করি নাই বলেই তো আজকে আমাদের, না, আমরা সেটা করতে পারি নাই বলেই তো 5ই আগস্ট হয়েছে। এখন কি বুঝি না? তা আপনি 2024 সালে যতজন এমপি ক্যান্ডিডেট আছেন, যারা এমপি হয়েছেন তারা না, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এমনকি 52তম ব্যক্তি যেটা ওবায়দুল কাদের সাহেবের নেতৃত্ব হয়েছে, যে একটি এলাকায় 52টি নমিনেশন পেপার বিক্রি হয়েছে, সেই জায়গারও 52তম ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি চা নাস্তা খেয়ে আসছিলেন, গল্প করে আসছিলেন, পাবেন করে আসছিল। এখন কথা হচ্ছে যে মানে উইপেনাইজেশন অফ পলিটিক্স, তো যখন ডিজিএফআই পলিটিশিয়ান হাত থেকে চলে যায়। কথাই বলতে মানে কথা বলার জন্য কি আপনারা অ্যাপ্রোচ করতেন নাকি ওনারা করতেন? ওনারাও করতেন, আমরাও করতাম। তারপর কি কথা হতো? কি কথা না, দেখার কি সাথে? কথা না, কি কথা না, শুনেন, কি কথা আছে, কি কথা আপনি বোঝাচ্ছেন, আপনি জননেত্রী শেখ হাসিনার জন্য বিশ্বস্ত, আপনি এতগুলো মিটিং করছেন, এতগুলো কথা বলছেন, এই তো। লেনদেন ছিল কিছু? না, আমার পক্ষ থেকে লেনদেন ছিল, আমার তো আর লেনদেন লাগে না ভাই, আমি তো নমিনেশন পাবো এটাই স্বাভাবিক, আমার তো লেনদেন করে না, আমি এসব মিথ্যা কথা বলে লাভ নেই, আমি আগেও বলেছি লেনদেন হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের নমিনেশনে। নমিনেশন পাবেন এটাই স্বাভাবিক কেন? যদি স্বাভাবিক হয় হ্যাঁ, তাহলে স্বাভাবিক, ডিজিএফআই এর সাথে কথা কারণ বলতে হবে অবশ্যই কেন? আই ওয়াজ ভেরি ভোকাল অ্যাবাউট দ্য পার্টি, আই ওয়াজ ওয়ার্কিং রিয়েলি তাহলে হার্ড, এত ডিজিএফআই এর সাথে চাকরি করবেন কেন? এটা স্বাভাবিক না, সেটা তো, আচ্ছা শুনেন, আপনি যখন একটা প্রমিনেন্ট লোক হবেন, আপনাকে যখন কেউ একটা দায়িত্ব দিবে, সে তো প্রমিনেন্ট লোকদের সাথে যোগাযোগ করবে, ওরা আমার সাথে যোগাযোগ করতো, হ্যাঁ, আমরা টিভিতে যেতাম, কথা বলতাম, ডিজিএফআই আপনার সাথে কথা বলতো, আপনিও অনেক দাওয়াতে গেছেন, আপনি কি রমজান মাসে ইফতারে যান নাই? তা আপনি রমজান মাসে ইফতারে না, কেন আমি আপনাকে কখনো যেতে হবে রমজান মাসে ডিজিএফআই? ইফতারে মানে যাইনি। হয়তো আপনি জান নাই, যাওয়ার কথা। এখন আপনি যে বলেন যে আপনি কোন অনুষ্ঠানে, আমি এটা ডিবেট করবো না আপনার সাথে, আমার কথা হচ্ছে যে আপনি তো গণমাধ্যম কর্মী, আপনি সরকারি দাওয়াতে কেন ইফতারে যাবেন? যাওয়ার কোনো প্রয়োজন নাই তো। মানে দাওয়াতে যাওয়ার তো আর প্রয়োজন হয় না, দাওয়াতে আপনি গেলাম যেতে কি পারেন, গেলাম না সেটা আলাদা না, কথা। না, কিন্তু আপনারা তো একদম না, প্রয়োজনে যেতেন, এমপি একদম না, হবার জন্য যেতেন। একটা হচ্ছে দাওয়াত করলো গেলাম, আর একটা হচ্ছে আপনি যেতে পারতেন তথ্যমন্ত্রীর দাওয়াতে, যখনই এর বাইরে যাবেন তার মানে দের ইজ সামথিং রং। হ্যাঁ, প্ল্যাটফর্মটা তো এক একজনের জন্য এক এক আসলে বিষয়টা আমার কাছে কিন্তু সেরকম মনে হয় না, যদিও এই বিষয়ে আমি বিতর্কে এখন যেতে চাই না, কারণ আপনি আমাকে ভাবে। দাওয়াত করতে পারেন, আমি আপনার দাওয়াতে যেতেও পারি, নাও যেতে পারি, বা আমাকে যে কেউই দাওয়াত করতে পারে, যে কোনো প্রতিষ্ঠান দাওয়াত করতে পারে, আমি যেতেই পারি, না, নাও আপনি যেতে পারি। আমার কিন্তু ভুল বুঝতেছেন। আমি কি আপনি আমার আমাকে, মনোনয়ন নেবার না, জন্য যাচ্ছি বা কোনো বিশেষ না, সুবিধার জন্য যাচ্ছি, আপনি বিষয়টা আমাকে, নিশ্চয়ই না, সেরকম। আপনি মনে হয় জিনিসটা বুঝতে পারেননি, আমি একটু বুঝাই বলার চেষ্টা করি, উইথ অল ডিউ রেসপেক্ট। আপনাকে যখন আমি দাওয়াত দিব, তখন কি কি কারণে দাওয়াত দিব? এক, আপনি আমার আত্মীয়। দুই, আপনি খুব ভালো গণমাধ্যম একজন ব্যক্তিত্ব, আপনাকে আমি আপনার ফ্যান। তিন, আমার মনে হইতে পারে যে আপনাকে আমি খাতির করলে আপনার মাধ্যমে আমি অনেক মিডিয়া ব্রেক পাবো। চতুর্থ, তো আমার মনে হইতে পারে যে আমার পলিটিক্সে আগাতে গেলে আপনার মাধ্যমে চেহারা দেখাতে পারলে আমার খুব সুবিধা। হ্যাঁ, আর পঞ্চমতম আমার মনে হতে পারে যে আপনার মতো একজন লোক যদি আমার সরকারের প্রেস সচিব হয়, অথবা প্রেসের কোনো একটা অফিসিয়াল দায়িত্ব থাকলে আমার আমি আপনাকে আমন্ত্রণ জানালাম, আপনি আসবেন কি আসবেন না সেটা আরেক ব্যাপার, সেটা আমি বলিনি যে আপনি যাবেনই, আমি বলছি যে সম্পর্কগুলো কিভাবে তৈরি হয়। এমনি এমনি তো না। আপনি ধরেন ক্রিকেট প্লেয়ার রিক্রুট করেন কিভাবে? কোন ক্রিকেট প্লেয়ার তো এসে আপনাকে বলে না, আসেন আমি বোলিং করে দেখাই কেমন বোলিং করি। এখানে স্কাউট বলে একটা শব্দ আছে, সারা দেশে বিভিন্ন ক্যাম্প হয়, খেলাধুলা হয়, সেখান থেকে ভালো ক্রিকেট প্লেয়ারদের বেছে নিয়ে আসা হয়। সুতরাং ইটস এ বোথ ওয়ে চ্যানেল। হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, যে আমার পূর্ববর্তী প্রজন্মের যারা আছেন, তারা ডিজিএফআই, এনএসআই তাদের রাজনীতির কোন পর্যায়ে চিনতেন বা জানতেন, এই ধরনের গল্পগুলো আমি কোনদিন শুনি নাই। কিন্তু আমার দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে করে রাজনীতিতে টিকে থাকার জন্য এই যোগাযোগগুলো রাখা খুব প্রয়োজন ছিল। এখন অনেকে স্বীকার করবেন, অনেকে স্বীকার করবেন না। তবে আসল জায়গাটা আসি, কথা তো দূরে চলে গেছে অনেক। আমি ভাই খুব কনফিউজড। সেটা হচ্ছে যে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেব খুব ভদ্র মানুষ, খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে কথা বলেন। এখন উনি যে বলে ফেললেন যে সেনা প্রধানের কোনো মেরুদণ্ড নাই এবং তার কারণে এই ঘটনা ঘটেছে, তা তাইলে এখন তাকে যদি তার নেতা কর্মীরা জিজ্ঞাসা করে যে ওয়াকারুজ্জামান সাহেবের পরিচয় কি, ওনাকে সেনা প্রধান কে বানাইলো, বা উনি কার আত্মীয়, এটা জবাবও তো ওনাকে দিতে হবে। এগুলো আমি জবাব দিতে যাব না, এটা আপনাকে আসাদুজ্জামান খান কামাল সাহেবকে জিজ্ঞেস করতে হবে। আর তার থেকে বড় কথা, যে আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, তাহলে এই পর্যায়ে আসলো কেন যেখানে সেনাবাহিনী ছাড়া আপনি টিকতে পারছেন না? আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, তাহলে এই পর্যায়ে আসলো কেন যে আপনাকে সেনাবাহিনী নামাতে হবে? তো ঘটনা হচ্ছে যে কিছু প্রশ্ন আছে যেগুলো আমি শুনতে পারবো, আমি সাপ্লিমেন্ট করতে পারবো, কিন্তু উত্তর দিতে পারবো না। আসাদুজ্জামান খান কামাল সাহেবকে জিজ্ঞেস করতে হবে যে সেনা প্রধান তো আর আপনি আমি বানাতে পারি না, পারেন কি? এটা তো ডেমোক্রেটিক কোনো পদ না, আমরা তো ভোট দিয়ে বানাতে পারি না। তো উনি হলেন কেন যদি উনি মেরুদণ্ডহীন হয়? এটা বিচার করার দায়িত্ব কার? আপনার, আমার, নাকি যিনি সেনাবাহিনীর বা যারা সেনাবাহিনীর দায়িত্বে আছেন? মেরুদণ্ড আছে ভেবে দেওয়া হয়েছিল, পরে হয়তো দেখা